এভরিওয়ান, সবাইকেই স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। বিশেষ করে ত্রিপুরা রাজ্যের সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। জিআরবিটি চ্যাপ্টার 1 প্রায় শেষের পথে, চ্যাপ্টার 2 বা জিআরবিটি 2 শুরু হতে চলেছে খুব শীঘ্রই, কারণ বিভিন্ন দপ্তর থেকে ভ্যাকেন্সি বা এলোকেশন আসতে চলেছে। জিআরবিটি 1 নিয়ে যে প্রসেস একটা শুরু হয়েছিল 2020-তে, যা সম্পূর্ণ প্রসেস শেষ হতে 2024 অর্থাৎ 20, 21, 22, 23, 24 4 থেকে 5টা বছর সময় নিয়েছে গভর্নমেন্ট। সেরকমভাবে জিআরবিটি 2তে হয়তো গভর্নমেন্ট সেই 4 থেকে 5 বছর সময় নিতে পারে, মেবি নাও নিতে পারে। এবং জিআরবিটি 1-এ যে গ্রুপ সিতে 1900+ ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, আর জিআরবিটি 2তে 2400+ ক্যান্ডিডেট জিআরবিটি গ্রুপ ডিতে 2400+ ক্যান্ডিডেট চাকরি পেয়েছে বা চাকরি পাবে, যদিও এখনও অফার বন্টন করা হয়নি। খুব শীঘ্রই জিআরবিটি গ্রুপ ডিতে যারা চাকরি পেয়েছে বা মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের অফার বন্টন করা হবে। এখন যারা এখানে মেরিট লিস্টে স্থান পেয়েছে তাদের 37টা ডিপার্টমেন্টে বিভাজন করে দেওয়া হবে। কোন ডিপার্টমেন্টে কে যেতে পারে বা কোন ডিপার্টমেন্টে কার পোস্টিং বলে কেউই বলতে পারবে না। 37টা ডিপার্টমেন্টে এই 2400+ ক্যান্ডিডেটকে এলোকেশন করে দেওয়া হবে। যদি ওয়েটিং লিস্ট থাকতো তাহলে একটু ভালো হতো, কারণ জিআরবিটি গ্রুপ সি তো দেখেছি 500 থেকে 1000 ক্যান্ডিডেট মানে ভ্যাকেন্সি খালি পড়ে রয়েছে। গ্রুপ ডি তো হয়তো 500 থেকে 1000 ভ্যাকেন্সি খালি পড়ে থাকবে। কিন্তু জিআরবিটি চেয়ারম্যান মানে ডাইরেক্টলি বলে দিয়েছে সাংবাদিককে যে ওয়েটিং লিস্ট দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। এখন আমাদের একটা কুইরি যেটা থাকছে, জিআরবিটি গ্রুপ ডিতে রিটেনে কাট অফটা কত গিয়েছিল, সর্বোচ্চ নাম্বার সর্বনিম্ন নাম্বার কত গিয়েছিল। যদিও যখন আমরা রিটেন পাস করি, রিটেন কোয়ালিফাই হই, তখনই সেই মার্কসটা দিয়ে দেওয়া দরকার। তাহলে সমস্ত ক্যান্ডিডেটরা আর কনফিউজ হয় না, সমস্ত ক্যান্ডিডেটরা মানে দেখতে পারে যে কত থেকে কত কাট অফ গিয়েছিল, তাহলে আর কনফিউশন কিছু থাকে না। কিন্তু জিআরবিটি এই কাজটা কোনো সময় করেনি। সব সময় গ্রুপসের ক্ষেত্রে আমরা দেখেছি সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর রিটেন পরীক্ষার কাট অফ ঘোষণা করছে। এখন জিআরবিটি গ্রুপ ডিতেও দেখলাম সমস্ত প্রসেস কমপ্লিট হওয়ার পর এখন হঠাৎ করে রিটেন পরীক্ষার কাট অফ ঘোষণা করছে। এবং কাট অফ ঘোষণার সাথে সাথে 2 নিয়ে কি চর্চা চলছে বা জিআরবিটি 2 চ্যাপ্টারটা কবে আসতে চলছে সেটাও আমরা দেখব। আমরা আপাতত কাট অফটা দেখে নিই, রিটেনের কাট অফটা কত এসেছিল মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ গ্রুপ ডিতে অ্যাজ পার জিআরবিটি অফিসিয়াল ডকুমেন্ট অনুযায়ী কাট অফটা কত গিয়েছিল। আমরা অনেক সময় অনেক এলোকেশন করি বা অ্যাজামশন করি, কিন্তু বাস্তবে কাট অফটা কত গিয়েছিল সেটাও একটা দেখার বিষয়। জিআরবিটি দপ্তর থেকে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে কাট অফ বিষয়ে, যে রিটেনে কত কাট অফ গিয়েছিল। সেখানে বলা হয়েছে 85 আউট অফ 85-এর ক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে যারা সিলেক্টেড হয়েছে 73 হাইয়েস্ট কাট অফ গিয়েছিল, 37 লোয়েস্ট কাট অফ গিয়েছিল। এখন কোশ্চেন হলো 37 দিয়ে পাস করানোর মানেটা কি। 37-এর সাথে 15 যোগ করলে 52 হয়, আর ওভারঅল ফাইনাল কাট অফ 60+ গিয়েছে। তাহলে 37 পেয়ে পাস করানো ক্যান্ডিডেটকে কেনই করানো হলো সেদিকে একটা কোশ্চেন থাকবে। এসটি 61 হাইয়েস্ট কাট অফ গিয়েছিল, লোয়েস্ট কাট অফ গিয়েছিল 27। তাহলে 27 যে কাট অফ পেয়েছিল এসটি ক্যান্ডিডেট, ওনাকে পাস করানোর মানেটা কি। 27-এর সাথে 15 যোগ করলে তো 42 হয়, কিন্তু কাট অফ তো 49+ গিয়েছে। এসসির কাট অফ হাইয়েস্ট গিয়েছিল 70, লোয়েস্ট গিয়েছিল 37 এসসি কাট অফ পাস করানোর মানেটা কি। হাইয়েস্ট কাট অফ তো 56+ গিয়েছে, তো 37-এর সাথে 15 যদি দেওয়া হয় 52 হবে। পিডাব্লিউডির ক্ষেত্রে 24, আর এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে সবচেয়ে লোয়েস্ট কাট অফ 4। মানে এমনও ক্যান্ডিডেট আছে যে 85-তে 4 পেয়েছে, মাত্র 4 পেয়েছে, এরপরে কোয়ালিফাই করেছে এক্স সার্ভিসম্যান হওয়ার জন্য, মানে মাত্র 4 পেয়ে কোয়ালিফাই করেছে। এমনও আছে 85টা কোশ্চেনের মধ্যে মাত্র 4টা কোশ্চেন ঠিকঠাক দিতে পেরেছে। এই ছিল পুরো কাট অফটা। এখন কথা হলো কারোকে খুশি করানো, যে তুমি পাস করেছো, খুশি থাকো, রিটেন পরীক্ষায় পাস করেছো, ভাইভাতে ভালোভাবে দাও, পাস করতে পারো, এরকম মানে হয় না। এরকম কারোর মন নিয়ে খেলা, এরকম কারোর ব্রেন নিয়ে খেলাটা ঠিক না। কারণ প্রচুর ক্যান্ডিডেট আছে 37, 38, 39, 40, 41, 42 পেয়ে পাস করেছে। তারা কিন্তু চাকরি যে পাবে না সেটা কিন্তু কনফার্ম জিআরবিটি জানতো যে এত নিচে নামবে না, কিন্তু তাদের পাস করানো হয়েছে কেনই বা 2500 পোস্টের জন্য 7000 বা 8000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়নি, 16,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে। সেটা কিন্তু বিগ কোশ্চেন থেকে যায়। গোসিতে 2400+ পোস্টের জন্য 7000+ ক্যান্ডিডেট যদি পাস করানো হয়, গ্রুপ ডিতে 2500 পোস্টের জন্য কেন 16,000+ ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে, কেন অযথা এত ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছে যারা 37, 27, 24 শুধুমাত্র 4 নাম্বার নিয়ে পাস করেছে। তারা তো চাকরি পাবে কিনা সেদিকে কোনো গ্যারান্টি নেই। কারণ
কাট অফ যখন ডিক্লেয়ার হয় বা কাট অফ যখন মানে ঘোষিত হয় তখন যদি 1:3 সে পাস করানো হতো তাহলে কিন্তু অনেক অংশের বেকাররা কিন্তু এত আশা নিয়ে বসে থাকতো না, 4টা বছর সময় নষ্ট করতো না। 20-তে ফর্ম ফিল আপ করেছি, 27 পেয়েছি, হ্যাঁ আমি 27 পেয়েছি, আমি পাস করেছি, আমার একটা মানে ইচ্ছা আছে, আমার একটা ক্যাপাসিটি আছে, আমি বাইবাতে পাস করে চাকরিটা পাওয়ার। কিন্তু দুর্ভাগ্য বাইবাতে যদি আমাকে 15 দেওয়া হয়, 27-এর সাথে 15 যোগ করলে 42 হয়, কাট অফ তো 42 যায়নি। তাহলে ওই আশাটা, ওই বর্ষাটা, ওই মেন্টাল পরিস্থিতি নিয়ে খেলাটার অধিকার জিআইবিটি কোথায় থেকে পেলো বা জিআইবিটিকে গ্রিন সিগন্যালটা কোথায় থেকে আসলো, সেটা সবচেয়ে বড় বিষয়। আমার যদি রিটেনে ভালো মার্কস না থাকে, রিটেনের সাথে যদি বাইবার হাইয়েস্ট মার্কস যোগ করেও যদি আমি কোয়ালিফাই না করতে পারি, তাহলে আমাকে পাস করার মানেটা কি? অবশ্যই আমাকে পাস করেছে মানে আমি খুশি হয়েছি। যদি আমাকে তখন যদি পাস করানো না হতো আমি খুশি হতাম না, আমি নতুন কিছু দেখার চেষ্টা করতাম, নতুন চাকরির প্রস্তুতি নিতে পারতাম, নিজেকে সেইভাবে প্রস্তুতি করতে পারতাম। কিন্তু মানেটা কি? শুধু শুধু একটা হয়রানি, শুধু শুধু একটা চাকরি প্রত্যাশী ছেলে জীবন নিয়ে ছেলে গেলে এত লয়েস্ট নাম্বার দিয়ে পাস করানো। তারপরে আসছি জিআরবিটি চ্যাপ্টার 1টা পুজোর আগে শেষ করে দেওয়ার খুবই দরকার ছিল, কারণ প্রচুর ক্যান্ডিডেট বসে আছে জিআরবিটি চ্যাপ্টার 2-র জন্য, জিআরবিটি 2 কবে আসবে, কিন্তু সেই আশাতে কিন্তু সময় কেটে যাচ্ছে। কারণ 1-এর প্রসেসটা 2024-এ কমপ্লিট করতে পারবে কিনা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কারণ দুর্গাপূজার পরে বিভিন্ন যে পুজোগুলো আসবে, এই পুজোর প্রাককালে সময় পুরো প্রসেস কেমনে করবে। আমরা জিআরবিটি গ্রুপ সিতে দেখেছি পুজোর আগে এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি দেওয়া হয়েছিল, আর সর্বশেষ চাকরি দেওয়া হয়েছিল জানুয়ারি মাসে পুরো প্রসেস কমপ্লিট হয়েছিল গ্রুপ সিতে, কিন্তু গ্রুপ ডিতে তো পুজোর আগে কোনো অফারই দেওয়া হয়নি। তাহলে জানুয়ারি মাসে পুরো কমপ্লিট হবে কিনা কোশ্চেন মার্ক, মাঝখানে আবার এডিসি নির্বাচন চলে আসবে। অর্থাৎ জিআরবিটি গ্রুপ ডির প্রসেসটা আরেকটু সময় লাগবে, আরেকটু মানে ওয়েট করতে হবে অফার জয়েনিংয়ের জন্য। কিন্তু নাম এসে গেছে মানে চাকরি কনফার্ম, অফার পাবো কনফার্ম। দেখুন এডুকেশনের পালা, কোন ডিপার্টমেন্টে আমার পোস্টিং করতে হবে সেটা দেখার পালা, মানে নিজের ভবিষ্যৎ গড়ার পালা, নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখার পালা, যেটা অবশ্যই বাস্তব হতে চলেছে। আর তোমরা যারা জিআরবিটি 2-র জন্য ওয়েট করছো, একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রিপারেশন চালিয়ে যেতে হবে, এটা একটা জিনিস। আর মেন্টালি ফিট হতে হবে, যে চাকরির বছর 4 বছর 5 বছর সময় লাগতে পারে, মেন্টালি ফিট হতে হবে। কোনো দৌড়াদৌড়ি, হইচই, হট্টগোল, আন্দোলন কোনো কিছুতেই গভর্নমেন্ট এত পাত্তা দেবে না। সর্বশেষ গল্প হলো ওয়েট করতে হবে, মেন্টালি ফিট থাকতে হবে এবং ওয়েট করতে হবে যে আমি জিআরবিটি 2-র জন্য অ্যাপ্লাই করবো, মানে জিআরবিটি 2-র জন্য আমি 2025-এ যদি অ্যাপ্লাই করি, আমার মেন্টাল পরিস্থিতি এমন হতে হবে যে 2029-এ চাকরি শেষ হবে, 2029-এ অফার দেবে বা 2018-তে অফার দেবে, সেই রকম পরিস্থিতি বা মেন্টালি আমাকে ফিট থাকতে হবে। কারণ এতটুকু সময় লাগে, 1-এ এতটুকু সময় লেগেছে, 2-তে এতটুকু লাগবে না বলতে পারবে না। কিন্তু রিটেনের এক্সাম যেটা, সেটি হলো সবচেয়ে বড় প্লাস মার্ক। 2025-এ অ্যাডভার্টাইজমেন্ট আসবে মানে 2025-এ রিটেন হবে, সেটাতে যদি মার্কস তুলে নিতে পারো তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। যেদিনই হোক, আজ হয় কাল হয় পরশু, যেদিনই হোক চাকরির প্রসেসটা তো কমপ্লিট হবে। তুমি রিটেনে ভালো করেছো মানে চাকরির প্রসেসটা তুমি এগিয়ে গেলে না। তাই ভালোভাবে তোমরা পড়াশোনা করো, ভালোভাবে স্টাডি করো। ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, গ্রুপ ডি ক্যান্ডিডেটটা বিশেষ করে ত্রিপুরার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, ইন্ডিয়ার কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, জিকেগুলা, ইংলিশে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো একটু ভালোভাবে পড়াশোনা করো, ম্যাথমেটিক্সটা একটু স্টাডি করো। গ্রুপ ডি কর্মচারীর কাজ, ত্রিপুরার যে বর্তমান অবস্থা কী পরিস্থিতি চলছে, তোমাদের মন্ত্রী মিনিস্টার কে কোন পদে আছে, ডিস্ট্রিক্ট, ব্লক, সাব ডিভিশন, এই বিষয়ে একটু ভালোভাবে পড়াশোনা করো। গ্রুপ সি স্টাফরা, গ্রুপ সিতে যারা অ্যাপ্লাই করবে, তোমরা কনস্টিটিউশন বিষয়ে পড়াশোনা করতে পারো ভালোভাবে, ইংলিশ গ্রামার বিষয়ে পড়াশোনা করতে ভালোভাবে, কম্পেনসেশন বিষয়ে ভালোভাবে পড়াশোনা করতে পারো, ম্যাথ যেটা আছে সে বিষয়ে ভালো পড়াশোনা করতে পারো, কম্পিউটার বিষয়ে ভালো পড়াশোনা করতে পারো। মানে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও। আমরা কি হয়, পরীক্ষার আগে হঠাৎ করে পড়াশোনা শুরু করি, যার জন্য পরীক্ষাতে নাম্বারটা কম আসে। কিন্তু ডেইলি যদি প্র্যাকটিস করো, পরীক্ষার আগে তুমি ডেইলির মধ্যে ধরো 8 থেকে 9 ঘন্টা বললে, সেটা না করে ডেইলি যদি তুমি অ্যাটলিস্ট অন অ্যান অ্যাভারেজ 2 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দাও, তুমি 1.5 ঘন্টা 2 ঘন্টা ডেইলি অন অ্যাভারেজ পড়তে থাকো, দেখবে তোমার সাকসেস হবেই। কারণ যারা লেগে থাকে, যারা প্রথম থেকে শুরু থেকে লেগে থাকে, তারা কিন্তু সাকসেস অবশ্যই হয়। সে পরিশ্রমটা করতে হবে। যারা জিআরবিটি 1-এ পাওনি, 2-র জন্য ভালোভাবে প্রস্তুত নাও। আর 2-র জন্য যারা নতুনভাবে দেখছো, তোমরা জিআরবিটি 1-এর কোশ্চেনগুলো স্টাডি করো, জিআরবিটি 1-এর সিলেবাসটা স্টাডি করো, রিলেটেড ভিডিও আমাদের চ্যানেল আছে, সেখানে দেখে নিতে পারবে। সেই বিষয়ে তোমরা একটু ওয়ার্কবেল হোক, কারণ যখন নোটিফিকেশন চলে আসবে তখন কিন্তু হাতে সময় পাবে না। কারণ তুমি হয়তো প্র্যাকটিস করছো না, তোমার চারপাশে অন্য ক্যান্ডিডেটটা কিন্তু প্র্যাকটিস করছে। এটা কম্পিটিশনের বাজার, কম্পিটিশনের যুগ। যে কম্পিটিশনে টিকতে হলে, কম্পিটিশন নামতে হলে আগে থেকে প্রিপারেশন নিতে হবে। কম্পিটিশনে যখন অ্যাডভার্টাইজমেন্ট আসবে, তখন কম্পিটিশন আসবে, তখন প্রিপারেশন নিলে কিন্তু তোমরা
পিছিয়ে পড়বে। তাই প্রস্তুতি ভালোভাবে রাখো। আর জেআরবিটি যেইভাবে মেরিট লিস্ট প্রকাশ করছে রিটেনের পর, এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটটাই চাকরি পায়নি। আর মেইন রিজনটা হলো কাট অফটা রিটেনে অনেকটা কম গিয়েছে, আর বাইবাতে অনেকটা হাই গিয়েছে। রিটেনে কাট অফটা যদি একটু হাই করে 2,500 পোস্টের জন্য 1:3 7,500 ক্যান্ডিডেটকে পাস করানো হতো, তাহলে হয়তো এত সংখ্যক বেকারদের মনটা ভাঙতো না, এত সংখ্যক বেকারদের মানে ভবিষ্যৎটা এত অন্ধকারের দিকে যেত না। যাই হোক, শেষ ভালো তো সব ভালো। এতে জেআরবিটি প্রসেসটা তো কমপ্লিট করেছে, সরকারকে ধন্যবাদ, জেআরবিটি অফিসকে ধন্যবাদ। এখন যদি ওয়েটিং লিস্টটা দেওয়া হতো তাহলে আরও প্রচুর সংখ্যক মানে ধন্যবাদ আরও দেওয়া যেত, এবং প্রচুর সংখ্যক বেকারদের আরও চাকরি হতো। তবে নেক্সট টাইম যখন জেআরবিটি আসবে, দুইটা জিনিস কিন্তু চেঞ্জ হবে। একটা জিনিস হলো ওমেন রিজার্ভেশন কিন্তু জেআরবিটি টুর ক্ষেত্রে চলে আসছে, অর্থাৎ মহিলা ক্যান্ডিডেটের জন্য একটা স্পেশাল 33% এখানে রিজার্ভেশন চলে আসবে, একটা কেস। দুইটা কেসেস হলো বাইরের থেকে ক্যান্ডিডেট কিন্তু চাকরি পারবে না, যেমন জেআরবিটি গ্রুপ ডি গ্রুপ সিতে কলকাতা থেকে আসাম থেকে ক্যান্ডিডেট চাকরি করবে বা চাকরি করছে। জেআরবিটি টু কিন্তু বাইরে থেকে ক্যান্ডিডেট চাকরি করবে না। অর্থাৎ 5,000 জায়গায় যদি 4,000 ভ্যাকেন্সি বেরোয় তাও সাফিসিয়েন্ট, কারণ ত্রিপুরার বাইরে চাকরি যাচ্ছে না। আর এই বছর ওয়েটিং লিস্টের কোনো ব্যবস্থা করা হয়নি জেআরবিটি অনেক ক্ষেত্রে, কিন্তু জেআরবিটি টুর ক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট সহকারেই চাকরির প্রসেস শুরু হবে, এবং ওয়েটিং লিস্ট কিন্তু টুর ক্ষেত্রে অবশ্যই দেওয়া হবে, কারণ এটা একটা বর্তমান সময়ে একটা বড় একটা ডিমান্ড। ওয়ানের সময় সেই বিষয়ে কিছু করা হয়নি বা নোটিফিকেশন সেই বিষয়ে কিছু করা হয়নি, কিন্তু টুর ক্ষেত্রে কিন্তু নোটিফিকেশন বা অন্যান্য ক্রাইটেরিয়া কিন্তু সেইভাবেই আনা হবে, যাতে পরে ওয়েটিং লিস্ট দিতে যাতে কোনো প্রকার কনফিউশন, ডাউট বা আইনের বেড়াজালে পড়তে না হয়। সবাইকে ধন্যবাদ এবং নিজের প্রস্তুতি চালিয়ে যাও। ধন্যবাদ স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।